নমস্কার, আমি নয়ন রায়। 4 জুলাই আর 4 জুন গোটা দেশের লোকসভা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের ম্যান্ডেট নরেন্দ্র মোদীর পক্ষে কতটা গেছে সেটা সবাই দেখেছেন। এখন এক মাস হলো, আজকে এক মাস পূর্তি যাকে বলে। পশ্চিমবঙ্গে নির্বাচনের 29টা আসন তৃণমূল কংগ্রেস, 12টা হচ্ছে বিজেপি। তার সঙ্গে দুটো বাই ইলেকশন হয়েছিল। একটা যে বরানগরের তৃণমূলের প্রার্থী ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি জয়ী হন। আর ভগবানগোলার রেয়াত হোসেন সরকার, তিনিও জয়ী হন। কেন বলছি কথাটা? এক মাস 4 জুন থেকে 4 জুলাই কি ঘটল? 4 জুনের পর থেকে এখন অবধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার তারা শপথ নিতে পারলেন না। গণতান্ত্রিকভাবে নির্বাচনে তারা ভোটে জয়ী হয়েছেন, মানুষের ভোটে। মানুষ তাদের ভোট দিয়েছেন, সেই ভোট তাদের পক্ষে গেছে। খুব স্বভাবত এবং সঙ্গতভাবে সাংবিধানিক প্রধানের ভূমিকা হচ্ছে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো, যেটা রীতি এবং যেটা প্রথা, যেটা নিয়ম, যেটা স্বাধীনতার পর থেকে পরপর হয়ে এসছে। এই পশ্চিমবঙ্গের প্রচুর ঐতিহাসিক সাংবিধানিক কৃতকর্মের বেশ কিছু উদাহরণ পশ্চিমবঙ্গে রয়েছে। বীরেন জেসার, নুরুল হাসান, তো নাজমা হেপতুল্লাহ, এরকম এম.কে. নারায়ণন, বহু যারা এই রাজ্যের রাজ্যপাল থেকে গেছে। আসলে পশ্চিমবঙ্গ খুব কালচারাল জায়গা, আর পশ্চিমবঙ্গ খুব পলিটিক্যালি একটা এনলাইটিং একটা জায়গা। তো কিন্তু হয়নি, শপথ আজকের তারিখ পর্যন্ত হয়নি। বিধানসভার ভেতরে বি.আর. আম্বেদকরের মূর্তির তলায় বিগত কদিন ধরে বৃষ্টিতে ভিজে ভিজে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার তারা প্রতিবাদ জানাচ্ছেন। এটা হলো কেন? অ্যাকচুয়ালি হলো এ কারণেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন চলাকালীন, আপনারা প্রত্যেকে জানেন, রাজভবনে একটি ঘটনাকে কেন্দ্র করে যা কলকাতা পুলিশের হস্তক্ষেপ এবং রাজভবনের সিডি চিফ চেয়ে পাঠানো সেই মহিলার হেনস্থার মলেস্টেশনের অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ কার্যত তোলা হয়েছিল, দেশ তোলপাড় হয়েছিল এটা নিয়ে। প্রথমত হচ্ছে তার একটা রেস ছিল, এবং নির্বাচনে জয়ী হওয়ার পর মুখ্যমন্ত্রীও বারবার করে বলেছেন যে রাজ্যপালের কাছে রাজভবনে যেতে অনেকে মহিলারা ভয় পাচ্ছেন। এটাতে কোথাও না কোথাও সাংবিধানিক প্রধানের আত্মসম্মান এবং হচ্ছে সাংবিধানিক যে বৈধ যে বিষয়, যে দেশের যে রাষ্ট্রীয় কাঠামো সংবিধান, সেটা অক্ষত রাখার জন্য রাজ্যপালের ভূমিকা রয়েছে। সেটা রাজ্যপাল মনে করছিলেন, রাজভবন মনে করছেন যে এটা কার্যত সাংবিধানিক প্রধানকে কালিমালিপ্ত করা হয়েছে। এটা যারা সাংবিধানিক বিশ্লেষক, যারা সংবিধান নিয়ে পড়াশোনা করেন, তারা সে কথা বলছেন। আমি সোজা একদম সহজ সরলভাবে আসি ব্যাপারটা। এটা হলো কেন? এটা হলো, তাহলে কি বিজেপি বদলা নিচ্ছেন? যদি আমি ধরে নিই, অনেকে বলছেন, তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি বদলা নিচ্ছে। এখানে বদলা না বদলার প্রশ্ন নেই, কারণ সাংবিধানিক প্রধানকে চ্যালেঞ্জ সংবাদমাধ্যম করতে পারে না, করা উচিত না। সাংবিধানিক পরিকাঠামোর উপর দাঁড়িয়ে এবং প্যারামিটারের উপর দাঁড়িয়ে কথাগুলো বলা যেতে পারে। তো যাই হোক, সেটা রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেন। ভাবুন, একটা রাজ্যপাল, একটা মুখ্যমন্ত্রী রাজ্যপাল সম্পর্কে শ্লীলতাহানি অভিযোগ তুলছেন এবং যেটা নিয়ে রাজভবনে যেতে ভয় পাচ্ছেন, যেটা সাংবিধানিক প্রধানের আত্মসম্মান বোধ এবং সংবিধানের যে সংবিধান তো আমাদের দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একটা মন্দির, এবং যে সংবিধানে গোটা ভারতবর্ষ আজকে এতগুলো বছর দাঁড়িয়ে আছে। মনে করছেন যে তিনি অসম্মানিত হয়েছেন। মামলা শুরু হয়েছে, চলছে। 10ই জুলাই পরবর্তী শুনানি আছে। তো এরা কি করবেন? সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার, তারা তো জিতেছেন, এলাকায় মানুষের কাজ করতে চান, একথা বলছেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছেন তো। তার মধ্যে আবার বাই ইলেকশন আছে, রায়গঞ্জ আছে, বাগদা আছে, মানিকতলা আছে, সব বাই ইলেকশন আছে আবার। তার মধ্যে এই ইস্যুটা বেশ গরমাগরম হয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রতিদিন বি.আর. আম্বেদকরের মূর্তিতলায় বসে থাকছেন দুই জয়ী বিধায়িকা, একজন বিধায়িকা, একজন বিধায়ক, একজন অভিনেত্রী। এর মধ্যে রাজনীতি খুঁজছেন যারা রাজনৈতিক কারবারি, যারা পোস্টমর্টম করেন, তারা খুঁজছেন। লড়াই সাংবিধানিক বনাম সাংবিধানিক প্রধান বনাম প্রশাসনিক প্রধানের লড়াই চলছে, এবং তার সঙ্গে আইনসভাও যুক্ত হয়ে পড়েছে।
কেন কেন যুক্ত হয়েছে সে কথা বলি। আগামীকাল 5ই জুলাই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি একটি বিশেষ অধিবেশন ডাকেন। বিশেষ অধিবেশন ডাকার অর্থ হচ্ছে, মানে মূল বিষয় যেটা হচ্ছে, যেটা উঠে আসছে, যে নির্যাসটা উঠে আসছে, সেটা এদের দুজনের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে, শপথের ব্যাপারে। যদিও অগ্নিমিত্রা পল বিধায়িকা তিনি বলেছেন যে তারা রাজ্যপালকে অ্যাভয়েড করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিতে পারেন স্পিকারকে, ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর জন্য। তিনি বলেছেন যে এ রাজ্যে সব সম্ভব, এটা তার রাজনৈতিক স্টেটমেন্ট, মানে পলিটিক্যাল স্টেটমেন্ট বিজেপির বিধায়িকা তিনি অগ্নিমিত্রা পল দিয়েছেন। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কী করেছেন, যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক আছে, কারণ বহু স্ট্যান্ডিং কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, যেগুলো কাজ অর্থ বরাদ্দের ক্ষেত্রে যে অর্থ বরাদ্দ সেগুলো স্ট্যান্ডিং কমিটিতে ফেলতে হয়। সেই স্ট্যান্ডিং কমিটি যারা বিধায়ক থাকেন, একজন চেয়ারম্যান থাকেন, তারা রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে সমীক্ষা তারা দেখতে যান। এগুলো করা যাচ্ছে না, এই বিষয়টা তিনি আজ বলছেন। আর তিনি খুব স্বাভাবিকভাবে অডিট হয়েছেন, যে এখন যেহেতু তিনিও আইনসভার স্পিকার ইজ দ্য অলমাইটি, হাউসের ক্ষেত্রে আইনসভার ক্ষেত্রে স্পিকার ইজ দ্য অলমাইটি। সেটা লোকসভার ক্ষেত্রে অবশ্যই স্পিকার ওম বিড়লা ইজ দ্য অলমাইটি, রাজ্যসভার চেয়ারম্যানের ক্ষেত্রে যিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি অলমাইটি। তাদের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত, তারাই হচ্ছে সংবিধানের গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন ধারা উপধারাগুলো তারা ইমপ্লিমেন্ট করেন, যে কোন সংসদে বসে কোন কথা বলা যায়, কোন কথা বলা যায় না, কোন কাজ মানুষের হিতে বলা যায়, সেটা বলা যায় না, এই সমস্তগুলো তাদের পেরিফেরি। দেখ, এগুলো তো জ্ঞানগম্য দিয়ে লাভ নেই। আলটিমেট লড়াই রাজ্য বনাম হচ্ছে বিজেপি, একদম সংঘাত যদি পলিটিক্যাল আপনি ভাবেন। আর হচ্ছে সাংবিধানিক প্রধান বনাম হচ্ছে প্রশাসনিক প্রধানের লড়াই চলছে। যদিও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধায়িকা তিনিও কিন্তু বলেছিলেন যে তিনি রাজভবন যেতে ভয় পাচ্ছেন, নিরাপত্তার অভাব বোধ করছেন। এটাও কিন্তু রাজভবনের কে কালিমালিপ্ত করছে বলে মনে করছেন যারা সংবিধান বিশেষজ্ঞ এক্সপার্ট, তারা মনে করেছেন। আমিও মনে করি যে সংবিধানের যে পেরিফেরি সেটা মানা উচিত, রাজ্যপালও মানছেন। আর সংবাদ মাধ্যমের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ, ফোর্থ পিলার ডেমোক্রেসি, তারাও তাদের সাজুজ্য রেখে মাত্রা বজায় রেখে কথা বলবেন। আমরা না পারি প্রশাসনিক প্রধানকে অসম্মান করতে, না পারি সাংবিধানিক প্রধানকে অসম্মান করতে, কারণ দেশের সংবিধানকে আমরা মানতে সবাই হচ্ছে কমিটেড, বাধ্য, একদম ওবিডিয়েন্ট। আমাদের ওবিডিয়েন্ট ছাত্র হওয়া উচিত। সংবিধানকে কাটাছাড়া করার অধিকার কেউ দিতে পারে না, কেউ করতে পারে না। 140 কোটি ভারতবর্ষের কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সংবিধানকে ক্রিটিসাইজ করা। যাই হোক, বিষয় পৌঁছেছে রাষ্ট্রপতি পর্যন্ত। দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি, পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ তিনি চিঠি দিয়েছেন এবং তিনি অনুরোধ করেছেন যে রাজভবনের যদি অসুবিধা থাকে তিনি বিধানসভায় এসে রাজ্যপাল তিনি শপথ বাক্য পাঠ করান। স্পিকার হতে পারে, ডেপুটি স্পিকার হতে পারে। কিন্তু ইন্টারেস্টিংলি মধ্যস্থতার ক্ষেত্রে মানে দেখলাম যে অনুঘটকের একটা ভূমিকায় জগদীপ ধনখড়ের উপর ভরসা করছেন কিন্তু এখানকার স্পিকার মহোদয় বিমান বন্দ্যোপাধ্যায়, যা সূত্র থেকে যা জানতে পারছি আমরা, চেষ্টাও চলছে। অথচ এই জগদীপ ধনখড়ের সঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর লড়াই বিরাট হয়েছে, মানে সাংবিধানিক প্রধানের সঙ্গে প্রশাসনিক প্রধানের লড়াই হয়েছে। 2021 নির্বাচনের সময় ফোর্সফুল ভায়োলেন্স নিয়ে হয়েছে, বিভিন্ন ইস্যুতে হয়েছে। তিনি এখন দেশের উপরাষ্ট্রপতি আর রাজ্যসভার চেয়ারম্যান। তাই কোথাও না কোথাও স্পিকার মনে করছেন যে জগদীপ ধনখড় যেহেতু পশ্চিমবঙ্গে তিনি দীর্ঘদিন রাজ্যপাল ছিলেন, তার একটা সহানুভূতি কাজ করবে। সহানুভূতির বিষয় নয়, বিষয়টা হচ্ছে সংবিধান বিশেষজ্ঞরা যা বলছেন, সংবিধানের যে ধারা আছে সেই ধারায় পরিষ্কার বলা আছে যে রাজ্যপাল রাজভবনে শপথ বাক্য পাঠ করাতে ওপেন এয়ারও করতে পারেন, মানে যে চাতাল যেটা আছে সেখানেও করতে পারেন। সেখানে যে প্রথাগুলো আছে, চেয়ার এবং যে আমাদের সিস্টেম, সেগুলো হতে পারে। কিন্তু কাউকে আটকে রাখা যায় কি? এটা কোনো ধারায় এটা কি হয়? এটা সম্ভব? এটা কি সত্যি রিভেঞ্জ হচ্ছে, নাকি এটার পিছনে অন্য কোনো ঘটনা কাজ করছে, নাকি মুখ্যমন্ত্রী আক্রমণ করেছে তার পরিপ্রেক্ষিতে মামলা চলছে বলে তিনি ব্যাপারটা চুপচাপ নীরবে নিস্তব্ধে রয়েছেন? তিনি দিল্লি গেছিলেন, ফিরেছেন, তিনি চোপড়া গেছেন, এসব হয়েছে। তাই আগামীকালের বিধানসভার অধিবেশন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যেভাবে যা ডেকেছেন, বিশেষ অধিবেশন বলা হচ্ছে এটাকে, সেখানে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে কী সিদ্ধান্ত হয়, আগামী অধিবেশনে বিল কী কী আসতে পারে,
স্ট্যান্ডিং কমিটির মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে মেম্বারদের ইনক্লুড করতে পারে। তার সঙ্গেও যেহেতু বিএ কমিটিতে সমস্ত বিরোধী দল, যেহেতু এখন অপোজিশন বিজেপি, তারাও থাকেন, নিয়ম এটা, সরকারের এবং মন্ত্রীরা থাকেন, পরিষদীয় মন্ত্রী থাকেন এবং স্পিকার তো থাকেন, ডেপুটি স্পিকার থাকেন। এখন বিরোধী দলনেতা তিনি থাকবেন কি, বিজেপি থাকবেন কি? কারণ তো অভিযোগটা তো বিজেপির দিকেই আসছে। কারণ যখন বিএ কমিটি বৈঠক হবে সেখানে তো বিরোধীদের অপোজিশন লিডারের বা অপোজিশন দলেরও একটা মতামত থাকে, তাদের মতামতও তো স্পিকার জানতে চাইতে পারবেন, অধিকার আছে তার জানার, যেহেতু স্পিকার ইজ দ্য অল মাইটি। এই প্রশ্ন তিনি করতে পারেন যদি অপোজিশন লিডার থাকেন বা বিজেপির কোনো পরিষদীয় দলের যারা বিধায়ক তারা যে থাকেন, তাদেরকে এই প্রশ্নটা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় করতে পারেন তার প্রেরোগেটিভস থেকে, যে রাজ্যপাল কোনোভাবেই এদের শপথ বাক্য করাচ্ছেন না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর রেয়াত হোসেন সরকারকে, তা আপনারা একসঙ্গেই বলুন গোটা বিষয়টা, যাতে রাষ্ট্রপতি হোক উপরাষ্ট্রপতি হোক তাদেরকে বলুন আপনারা, এটা একটা সম্ভাবনা আছে। সেটাকে কীভাবে পাস কাটাবেন? যদি পাস কাটিয়ে যান তাহলে কিন্তু সমালোচনা হবে, মানে বিধানসভার ভেতরে সমালোচনা হবে। রাজ্যের মানুষের পক্ষে 10 কোটি জনসংখ্যার মধ্যে যদি 6 কোটি বা 7 কোটি ভোটার ধরে নিই, তারা এই বিএ কমিটি বোঝেন না, তারা জানেন না, এটা খায় না মাথায়, তাদের পক্ষে বোঝা সম্ভবই না। সেখানে অপোজিশন লিডার না থাকলে কী অসুবিধা আছে তারাও সেটা বোঝে না। তারা ভোটটা দিয়েছেন, জিতিয়েছেন, এখন রাজ্য জুড়ে সেটা চলছে, হকার উচ্ছেদ চলছে। ইতিমধ্যে হকার উচ্ছেদে টান চিত্রনাট্য গোটা বাংলা জুড়েই চলছে। যদিও আমি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রেয়াত হোসেন সরকারের সঙ্গে, দুই বিজয়ী বিধায়কের সঙ্গে আমি হকার উচ্ছেদের প্রসঙ্গ টানতে চাইছি না। এই সংকট মোচনের ক্ষেত্রে উদ্ধারকর্তা কে, উদ্ধার করবেন কে, সেটার সূত্র খুঁজছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অবশ্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা তো নিশ্চয়ই তার হতেই পারে, বা স্বাভাবিক, পরিষদীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছে। ফলে সব মিলিয়ে একটা জমজমাট চিত্রনাট্য। একদিকে বি আর আম্বেদকরের মূর্তির তলায় বৃষ্টিতে ভিজে বসে আছেন, আবার রাজ্যপালের বিষয়ে মন্তব্য, হাতে পোস্টার, দেখেছি এই ছবি। সব মিলিয়ে বাংলার এই ধরনের একটা ঘটনাক্রম যা চলছে, এটা সংবিধানের পক্ষে কি সত্যি সৌন্দর্য বজায় রাখে, নাকি প্রশাসনিক প্রধান হিসাবে যে কথা বলেছেন সেটাও সৌন্দর্যের আজ্ঞা বহন করে? এর উত্তর আপনারা দেবেন, আমি দেবো না। আমার এটা মনে হয়েছে যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি তিনি বিধানসভায় যাবেন বা লোকসভায় যাবেন, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত নিয়ম, এটা রুলস। তাই শপথ বাক্যটা খুব গুরুত্বপূর্ণ। কে পড়াবেন? রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল, আর দেশের ক্ষেত্রে স্পিকার। যখন প্রোটেম স্পিকার থাকেন, তারপরে প্রোটেম স্পিকারের পরে স্পিকার নির্বাচিত হয়, এটা হয়। আর প্রধানমন্ত্রীর শপথ তো রাষ্ট্রপতি করান, সেটা সবাই জানেন। তাই নতুন করে এগুলোর গল্প শুনি লাভ নেই। তাই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার এখন অসহায় অবস্থায় রয়েছেন। আবার যদি আগামীকালের বৈঠকে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যদি যে শপথ বাক্য স্পিকার করাতে পারেন, তাহলেও কিন্তু অনুমতি লাগে। কিন্তু হচ্ছে রাজভবনের ওই বাড়িটার দিকে তাকালে ওখানে অনুমতি লাগবে, ওখানে অনুমতির হচ্ছে সিগন্যাল লাগবে। কারণ রাজভবনের রাজ্যপালের যে অনুমতি, যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা কেউ কোনোভাবে অস্বীকার করতে পারে না। দেশের সংবিধান এবং দেশের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা খুব গুরুত্বপূর্ণ, এটা যেন কেউ ভুলে না যায়। তাই তিনি ভিজছেন বৃষ্টিতে, দুজনেই ভিজছেন। একদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে লড়াই চলছে রাজ্যপালের, যেটা আগামী 10 তারিখে তার শুনানি আছে, সেদিকে তাকিয়ে থাকুন। আশা করি সংবিধানের প্রতি মর্যাদা রেখে এদের শপথ বাক্য পাঠ করানোর ক্ষেত্রে কতটা সহৃদয় মন নিয়ে সাংবিধানিক প্রধান তিনি শপথ বাক্য পাঠ করান, সেদিকে নজর আমাদের থাকবে। দীর্ঘদিন বিধানসভার সাংবাদিকতা করার সুবাদে যা মনে হয়েছে, বিভিন্ন কমিটির যে বিষয়, বিজনেস অ্যাডভাইজারি কমিটির যে ভূমিকা, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই নজর রাখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কমেন্টস করা থাকলে কমেন্টস করবেন। আমি নয়ন রায়, নমস্কার। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট, ফাগুপুর, বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।